ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দুজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং মোস্তফা ফিরোজ। দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। মোস্তফা ফিরোজ, রোহিঙ্গাদের নিয়ে আজকে যে সম্মেলনটা গতকাল থেকে শুরু হয়েছে, আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু, এবং এটিতে কতটুকু আউটকাম আসবে বলে আপনার মনে হয় এই সম্মেলনের মাধ্যমে? এটা বলা খুব কঠিন, কারণ ভূ আঞ্চলিক রাজনীতি এটা যারা পর্যবেক্ষণ করছে তারা দেখছে যে এত ঘন ঘন পরিবর্তন হচ্ছে, তাতে কিন্তু এখন বলতে গেলে পশ্চিমারা যদি কোনো উদ্যোগও নেয় সেক্ষেত্রে চীন এবং ভারত তো লাগবেই। চীন আর ভারতের মধ্যে একটা নৈকট্য তৈরি হচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে। সেক্ষেত্রে পশ্চিমাদের যতটা আগ্রহ ততটা চীনের না। চীন তো আজকে বলছেই যে আন্তর্জাতিক মতানৈক্য আছে, যার কারণে সমাধান হচ্ছে না। তো আমার ধারণা যে এটা সহসায় সমাধান হবে না। সমাধানের চেষ্টাটা মানে পশ্চিমারা যেভাবে চাইবে সেভাবে চীন চাইবে না। চীন আবার যেভাবে চাইবে, মিয়ানমারের মধ্যে যে মানে নানা রকম শক্তি, এখন তো দুইটা সরকার, একটা হলো আরাকান আর্মির সরকার, আর একটা হচ্ছে মিয়ানমার সরকার। আবার আরসার সঙ্গেও যুদ্ধ হচ্ছে। রাইট, যুদ্ধ ওখানে বহুমুখী হচ্ছে। তো এত জটিল, মানে ধরেন সব বাদ দেন, মানে যদি বলা হয় যে মানে আরাকান মাফ করবেন মিয়ানমারকে যদি বলা হয় যে ঠিক আছে তোমাদেরকে সব ইয়ে দিয়ে দিলাম, তোমরা সমাধান করো, তারাও তো পারবে না, কারণ তাদের তো নিয়ন্ত্রণ এই রাখাইন রাজ্য সহ অনেকগুলো রাজ্যে নেই, তারাও সেখানে কোণঠাসা। ফলে এইটার এতমুখী মানে সেখানে কারেন্ট, এটাকে কিভাবে এক জায়গায় করা যাবে? আমার মনে হয় যে এটা হবে না, এটা আরো ভুগতে হবে। তবে আশার ব্যাপার হলো এই যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র রেসপন্স করছে এবং 11টা দেশ যৌথ বিবৃতি দিয়েছে, এবং আগামী মাসে নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন আছে এটার উপরে। সেটা দিয়ে যেটা হবে যে এরা এখানেই থাকবে, এদেরকে যাতে নিয়মিতভাবে মানে ফুড সাপ্লাইটা হয়, সেই সাপ্লাইটা এখন গাজার দিকে ছিল, কয়েকদিন পরে হয়তো গাজার আর অস্তিত্ব থাকবে না। ওই ফুডটা, ত্রাণের গাড়িগুলো বা ত্রাণ সরবরাহটা হয়তো মানে মিয়ানমারের দিকে বা রোহিঙ্গা এই দিকে আসতে পারে। ইউএসএআইডি তো অনুদানই বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউএসএআইডি বন্ধ করলেও দেখবেন যে আবার রোহিঙ্গাদের ইস্যুটা তারা উজ্জীবিত রাখছে, সেটা সেখানে বন্ধ করেনি, যদি একটু কমছে কিন্তু বন্ধ করেনি। এখন 11টা যদি দেশ আজকে যে বিবৃতি, লম্বা বিবৃতি, আমি এত বড় বিবৃতি খুবই অবাক হলাম, মানে খুবই তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই তাতে বোঝা যাচ্ছে যে তারাও এখন তো সহায়তা দেবে। তো দিলে কি হবে, একটা সংকট জিয়ে থাকবে, চীন মিয়ানমারের উপর একটা চাপ তৈরি হবে, এই তো তাদের কৌশল। সেই কৌশলে বাংলাদেশের কি আসবে? আমি তো বাংলাদেশ এই সংকট থেকে মুক্ত হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। কিছু এনজিও লাভ হবে, হ্যাঁ, পশ্চিমা দেশগুলো তাদের ওই চীন মিয়ানমারের উপর চাপ তৈরি করতে লাভ হবে, এইগুলি ছাড়া তো আমি বাংলাদেশের মোটা দাগে কোনো সংকট মানে বৃদ্ধি ছাড়া, দেখেন সবসময় তার নিরাপত্তা নিয়ে সংকৃত থাকতে হচ্ছে। কখন আরাকান আর্মি ঢুকে যাচ্ছে এবং ঢুকছেও, ওই অঞ্চল দিয়ে কৃষিকাজ, মাছ ধরার কাজ, এইগুলি মানুষ করতে পারছে না। তারপরে আমাদের মূল জনসংখ্যার মধ্যে তারা ঢুকে যাচ্ছে, অনুপ্রবেশ করছে, তারা জাতীয় পরিচয়পত্র তৈরি করছে। ফলে যা ক্ষতি বাংলাদেশের, আর আন্তর্জাতিক সম্প্রদায় এটা নিয়ে খেলতে থাকবে। এটাই তো, আমি তো এর বেশি কোনো কিছু প্রাপ্তি দেখি না। আনিস আলমগীরের বিশ্লেষণ? না, দিবুভাই থেকে আমার বাড়তি কিছু নেই এখানে। ডক্টর ইউনূস তো বলেছে যে আগামী রোজার আগে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাবে। তো আমার মনে হচ্ছে যে ফেরত পাঠানোটা অত সহজ না, ইতিমধ্যে তিনি বুঝে গেছেন। আর প্রায় এই পর্যন্ত 13,24,000 বা 34,000 রেজিস্টার্ড হয়েছে, এবং প্রতি বছর 30,000 আরো যোগ হচ্ছে শিশু, এবং আরো 30-40,000 এখনো সীমান্তের ওপারে অপেক্ষা করতেছে ঢোকার জন্য। এবং এই সরকারের আমলে বা গত সরকারের আমল থেকেই শুরু করে আরো 1,30,000-এর মতো ঢুকেছে। তো আমরা তো এদেরকে একটাও পাঠাতে পারি না এখনো পর্যন্ত। যেখানে আমরা পাঠাতে পারি নাই, আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা এটা নিয়ে কথা বলে, তাদের সবারই ইচ্ছা যে আসলে এগুলো বাংলাদেশে থেকে যাক
এবং এদেরকে রেশনিং করে এটা চালাবে। রেশনিং, যে ইউএসএইড যেভাবে আগে টাকা দিত, হয়তো টাকাটা একটু কম আসছে বা অন্যেরও 2-4 টাকা দেবে, কিন্তু কতদিন দেবে? ইন্টারন্যাশনাল ক্রাইসিস যেভাবে বাড়তেছে শরণার্থীদের নিয়ে নানা জায়গায়, সেই জায়গায় তো বাংলাদেশে এবং রোহিঙ্গাদের প্রায়োরিটি অনেক কমে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা কতদিন এদেরকে চালাতে পারবো? দীপু যেভাবে বলছিল, আমাদের স্থানীয় জনগণ এদেরকে কতদিন সহ্য করবে? কারণ তাদের স্থানীয়ভাবে এদের কারণে ওদের জবলেস অনেকে, এদের কারণে শাক সবজি দুনিয়ার যত পণ্য এদের দাম বেড়ে যাচ্ছে। কারণ এরা তো একটা জায়গায় একটা এমনিতেই এটা একটা টুরিস্ট অঞ্চল, সেখানে এমনিতেই জিনিসপত্রের দাম বেশি, তার উপর এদের চাপ, এত কিছু পরিবেশ বিপর্যয় তো আছেই। সবকিছু মিলে আমার মনে হচ্ছে বাংলাদেশের উপর একটা বড় ধরনের বোঝা এখনো রয়ে গেছে। যত সহজে এটাকে আমরা এই বোঝা আমরা মাথা থেকে ফেলে দেবো ভাবছি, তত সহজ নয়। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির এখানে আন্তরিকতার খুবই অভাব আছে, এবং ওদের অনেকেরই আবার যুদ্ধ বাঁধানোরও চিন্তা আছে এগুলা নিয়ে। যতদিন পর্যন্ত আমি মনে করি যে চায়না এবং আমেরিকা একমত হবে না এই বিষয়ে, ততদিন পর্যন্ত এটার ওইদিকে যাওয়ার আমি সম্ভাবনা দেখি না। কারণ আমেরিকা এবং চায়না এই রোহিঙ্গা প্রশ্নে তাদের পলিসি ভিন্ন, তারা একমত হতে হবে। মায়ানমার সরকারকে তারা এমন ভাবে চাপ দিতে হবে যাতে করে তারা নিতে বাধ্য হয়। এখন আমেরিকা তাদেরকে চাপ দেবে, চায়না তাদেরকে কোলে নেবে, এই দুইটার পদ্ধতি যেভাবে চলতেছে সেভাবে তো হয় না। আর রাশিয়ার এখানে ভূমিকা আছে, ইন্ডিয়ার ভূমিকা আছে, তারা সবাই আমাদেরকে লিপ সার্ভিস দিয়েছে। চায়না বহু দিন আগে থেকে বলেছে তোমরা অন্য কারোর সাথে যেও না, আমরা এটা ত্রিদেশীয় ভাবে সমাধান করব, আমরা, তোমরা আর মায়ানমার। আসলে বাংলাদেশকে এখানেও প্রতারণায় ফেলে দেওয়া হয়েছে। মায়ানমার, চায়না কোনো সহযোগিতাই করেনি, বরং সামরিক সরকারের আমরা যে কদিন আগে শুনেছিলাম থাইল্যান্ডে একটা সম্মেলনে, আপনি মনে আছে নিশ্চয়ই, খুব ঘটা করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, নিরাপত্তা উপদেষ্টা নিয়েছেন যে এটা মানে খুব শিগগিরই রোহিঙ্গা যাওয়া শুরু হবে। সেটা কি হলো তাহলে? না, হয় নাই। নিরাপত্তা উপদেষ্টা স্বপ্নে দেখেছেন, উনি ভাবেন, উনি তখন মাত্র এই সাবজেক্টে প্রবেশ করেছেন। আসলে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা, উনার কথা বারবার আসতে হয়, উনার অভিজ্ঞতা এত কম। যে লোক এখানে সেক্রেটারি পর্যন্ত ছিল না, মন্ত্রী হয়তো দূরের কথা, সামরিকের সামান্য কয়েকদিন চাকরি করছে ফরেন মিনিস্ট্রিতে, তারে ধরে এনে যত বিশেষজ্ঞ বানিয়ে দেওয়া হয়েছে, সামরিক বিশেষজ্ঞ, রোহিঙ্গা বিশেষজ্ঞ, দুনিয়া যা তার বিশেষজ্ঞ বানিয়ে দিয়েছে, তার দ্বারা তো হয়নি। বরং এখানে যেটা সরকার একটা, আমি মনে করি যে এখানে এক্সপার্ট হারিয়েছে, সেটা হচ্ছে সুপিওর, আমাদের আরেকজন ফরেন মিনিস্ট্রি কর্মকর্তা, তাকে উপদেষ্টা, সহ উপদেষ্টা হিসাবে বা এই জাতীয় স্ট্যাটাসে একটা নিয়োগ দিয়েছিল। তাকে কিন্তু এখনো পর্যন্ত জয়েন করেন নাই, উনি জয়েন করেন নাই, তাকে জয়েন করতে দেওয়া হয়নি। কারণ সে ফরেন মিনিস্ট্রি লুক আফটার করবে বলেছিল, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, ফরেন মিনিস্ট্রির ভিতর থেকে এটা বাধা দেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে এদেরকে ভয় পাওয়া হয়েছে। সুফিওরকে আবার স্বৈরাচারের দোসর মোসর এই সমস্ত বলে, যে সমস্ত ফাজিল কতগুলো আছে বাইরে থেকে, ওরা ওকে কালার করে এই জিনিসটাকে আরো বড় ক্ষতি করেছে। সুফিওর এই জায়গায় অনেক বেশি স্মার্ট ছিল, এই জন্যই যে সে মায়ানমারে ছিল, মায়ানমারে দীর্ঘদিন থেকে কাজ করেছে, রোহিঙ্গাদের নিয়ে কাজ করেছে, সে আকিয়াবে গিয়েছে, সে জানে পরিস্থিতি এটা কোথায়, কিভাবে কি কথা বলতে হবে, কিভাবে যাবে। তো সামান্যতম লাভ হয়নি। আমার মনে হয় এই সরকার টোটাল রোহিঙ্গা ইস্যুটাকে সামনে রেখে দিয়েছে, এটা তারা কোনো সমাধান করার কোনো যোগ্যতাই রাখে না। এবং যে নিরাপত্তা উপদেষ্টা যাকে রোহিঙ্গা বিশেষজ্ঞ বানানো হয়েছে, তার তো সামান্যতম যোগ্যতা নাই এটা দেখার জন্য। তো এইটা কিভাবে সমাধান হবে এটা আল্লাহ জানে শুধুমাত্র। আর ডক্টর ইউনূস কিভাবে স্বপ্ন দেখছেন ওদেরকে রমজানের আগে ওই দেশে পাঠানোর জন্য, আমি তো তখন এক সময় বলেছিলাম উনি যদি তাদেরকে রমজানের আগে পাঠিয়ে দিতে পারে, আমার যত জায়গা জমি আছে সব ডক্টর ইউনূসকে দিয়ে দেবো। আল্লাহ জানে এখন জাতিসংঘ মহাসচিব বলে গেছেন, সেটার উপরে ভিত্তি করে নিশ্চয়ই কথা বলেছিলেন তিনি, যে আগামী আমি জানি না। উনি যদি পারেন, এটা আমরা বাংলাদেশ ওনার নামে লিখে দিতেও পারি। উনি তো এখন শাসন করছেন, আমাদেরকে কি দিচ্ছেন সেই সমালোচনা করব না এখন আর এই জায়গার মধ্যে। তো আমি মনে করি যে উনার আসলে এখানে প্র্যাকটিক্যাল নলেজ নাই। উনি চাচ্ছেন পাঠাতে, কতটুকু সফল হন দেখি, কারণ আমি তো বললাম কোন জায়গায় গলতগুলো ছিল। জি জি,
পরিষ্কার একদম। যেহেতু আপনি আওয়ামী লীগের সহযোগী, ফ্যাসিস্টের সহযোগী কথাটা উল্লেখই করলেন, একটা নতুন পোস্ট পাওয়া গেছে বিএনপির মধ্যে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, একজন ফজলুর রহমান, একজন রুবিন ফানহারা। এখন ফজলুর রহমানের বাড়ির সামনে কিছু লোকজন বসে আছে, মাইকিং করা হচ্ছে, তাকে মারধর। তিনি নিজেও আজকে প্রেস ব্রিফিং করে বলেছেন যে তিনি জীবনের ভয় পাচ্ছেন, হত্যার ষড়যন্ত্র। এই দৃশ্যটাকে আমরা দেখতে চেয়েছিলাম। সমালোচনা করলে এরকম মব সৃষ্টি করতে হবে, সে জায়গাটা আলোচনা করতে চাই। একটা বিরতি নিয়ে আসি বরং, তাহলে আলোচনা করতে ভালো হবে। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছে, দর্শক সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সঙ্গে আছেন দুজন সিনিয়র সাংবাদিক, আনিস আলমগীর এবং মোস্তফা ফিরোজ। স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। মোস্তফা ফিরোজ, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, মানে এনসিপির পক্ষ থেকে দুজনকে খুব পোস্ট দেওয়া হয়েছে, আওয়ামী লীগের বিএনপি বিষয়ক সম্পাদক এবং মব ফজলুর রহমান। মানে কথা, সত্যি কথা বা সমালোচনা যেটাই হোক, করলেই দোষ। আনিস আলমগীর এবং আপনিও এটার কিছুটা ভুক্তভোগী অবশ্যই। মুস্তফা ফিরোজের কাছে শুনি আগে। আচ্ছা, এইটা একটা নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে দুইজনকে বলা হচ্ছে, রুবিন ফারহানা এবং ফজলুর রহমান, এই দুইজনই সবচেয়ে তুখোড় ছিলেন এবং গত 10-15 বছর ধরে তো তাদের কথাই শুনছি। এবং যেভাবে তারা তো আক্রমণাত্মক ছিল, সংসদেও ছিলেন রুবিন ফারহানা, টেলিভিশন মিডিয়াতে তো প্রতিদিনই। ফজলুর রহমান অত্যন্ত জনপ্রিয়। ওই যে ওনারা যে এত বক্তব্য রাখতেন আওয়ামী লীগ আমলে, তখন কি বলতেন, মানে আওয়ামী লীগের পক্ষে বলতে বলতে কি ওনারা জনপ্রিয় হয়েছে? তা তো না, বিপক্ষে বলতেন। কিন্তু এখন রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় যারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে, এখন তারা হয়ে গেছে আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের কি বিষয়ক সম্পাদক এই কথাগুলি বলতেছে। ফজলুর রহমানকে বলছে একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে আমার কথা হলো, মানে ফজলুর রহমানের সব বক্তব্য, রুবিন ফারহানার সব বক্তব্য তো আমি একমত হব না, এটাই তো স্বাভাবিক, এটাই তো গণতন্ত্র। তো এইটা হব না মানে কি আমি কি দোষর বানায় ফেলবো? তা তো সেই মানে যে চর্চাটা 15 বছর ধরে আওয়ামী লীগ করলো, কথায় কথায় পাকিস্তানের এজেন্ট, তারপরে এই রাজাকারের শাবক, এই সমস্ত নানান রকম শব্দ তারা আবিষ্কার করছে। এটাই কিন্তু একই পলিটিক্সটা, অর্থাৎ আওয়ামী লীগ আমি মনে করি এখানে খুব সফল। আওয়ামী লীগ এমন একটা রাজনীতি ঢুকাই দিচ্ছে, মানে সারা এই সমস্ত ইয়েদের মধ্যে, যারা একটু উগ্র পন্থা, সেটা তার বিপক্ষে রাজনীতির মধ্যেও ঢুকাই দিছে, যে এখন ওই একই ধরনের জাস্ট উল্টাই দিচ্ছে। তারা উল্টায় এই কথাগুলো বলছে, অর্থাৎ মানে আপনার বিরুদ্ধে গেলেই আপনাকে ট্যাগ লাগানো হবে, এই চলছে ক্রমাগত ভাবে। ফজলুর রহমান, আমার তো নিজেই মনে আছে, রুবিন ফারহানা, আমি নিজেও ওনাদের সাক্ষাৎকার দিয়েছি। আমার নিজেরই ভয় লাগতো যে এত ভাবে কথা বলতো শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে, যে আমার চ্যানেল না ইয়ে হয়ে যায়, সমস্যার মধ্যে পড়ে। আমি নিজেও এত তীব্র ভাবে কথা বলতে পারি না, ওনারা যেভাবে বলছেন। আজকে ওনারা যদি হয়ে যায় মানে আওয়ামী লীগের দোষর, তাহলে আর এর চেয়ে আর মানে নির্মম পরিণতি কি হবে? এইগুলি আসলে ওইটা মানে আমাদের এখানে যে ভিন্ন মত আমরা ধারণ করি না বা করব না, এগুলো হচ্ছে তার আলামত। তার মানে আমরা ওই 15 বছরটাকে আবার এক্সটেন্ড করতে পারি সামনের যে রাজনৈতিক পট পরিবর্তন হইলে। তার মানে তখনও কিন্তু ওই হবে যে ভিন্ন মত হইলেই আপনাকে ট্যাগ লাগানো হবে, সেটাকে আমি যে কাউন্টার করব, তার বিপক্ষে যে যুক্তি দেব, সেই যুক্তিটা দেবো না, আমি তাকে ধ্বংস করবো। এখন দেখেন নিরাপত্তাহীনতায় ভুগছে কেন? ঠিক আছে, বাড়ির সামনেও বিক্ষোভ হইতে পারে, বিক্ষোভ হবে, প্রতিবাদ হবে, তো নিরাপত্তাহীনতা কেন? তার মানে হচ্ছে এমন যে ফজলুর রহমান যদি বাড়িতে ঢোকে বা যায়, তিনি বলছেন কি, তিনি বলছেন আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত না, আমি আমার পরিবারের, এবং আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি অপমৃত্যু, এটা লজ্জাজনক, সেটাকে আমি ভয় পাই। তাহলে একটা মানুষ যে মুক্তিযুদ্ধ করছে, সে তার পরিবার সুদ্ধা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেল কেন? তাহলে প্রতিবাদটাকে নিরাপত্তাহীনতার মধ্যে আসলো কেন? আসলো এই কারণে, গত 1 বছরে মব কালচারটা এতভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে প্রতিবাদ মানেই হচ্ছে ওইটা মবের রূপ নেয়। তার মানে আমি শারীরিকভাবে আঘাত করব। এই যে পরিস্থিতিটা, এটা গণতন্ত্রের জন্য, স্বাধীন মত প্রকাশের জন্য, ভিন্ন মতাবলম্বীদের জন্য এটা ভয়ঙ্কর একটা সংকট।
আজকে দেখেন নিউ ইয়র্কেও একটা ঘটনা ঘটছে, মাহফুজ আলমের উপর আঘাত করার চেষ্টা করছে, ওই একই কালচার। যেটা নিউ ইয়র্কে ঘটতেছে সেই ঢাকাতেও ঘটতেছে, যেটা আওয়ামী লীগ করতেছে সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা তারাও কিন্তু একই ধরনেরই। অর্থাৎ আমি আঘাত করব, শারীরিকভাবে আঘাত করব, পর্যদস্ত করব, তাকে হেনস্থা করব, পারলে পিটায় মেরে ফেলবো। এই যে ভয়ঙ্কর একটা মানসিকতাটা, এই অবস্থায় কিন্তু এখানে গণতন্ত্র চলে না। আমি বলি বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রাটা, এটা যে কোনো মুহূর্তে মুখ থুবড়ে পড়বে। আমি মানে আপনি যারা চর্চা করতেছে রাজপথে তারা নিজেরাই তাকে লালন পালন করতেছে না, তাহলে আপনি আমি তো যে এটা প্রতিষ্ঠা করব না। যে রাজনৈতিক কর্মীরা রাস্তায় নামলো তারাই বিশ্বাস করে না যে ভিন্ন মত থাকতে পারে, তাহলে আপনি এখানে কোথায় গণতন্ত্র দেখছেন? আমি দেখলাম যে তাহলে শুধু ক্ষমতার পালাবদল হলো, গণতন্ত্র আসলো না। যে লক্ষ্য নিয়ে একটা পরিবর্তনের আবহাওয়া তৈরি হওয়ার কথা ছিল, আমি তো তার কোনো কিছুই ছিটে ফোটা দেখতেছি না। আমি দেখতেছি মব, আমি দেখতেছি গণহত্যা বা মানুষকে পিটায় মারানো, আর নৃশংসতা তো আরো বাড়লো। তাহলে আমরা কি এই বৃদ্ধির জন্যই কি আমরা এই পরিবর্তনটা আনলাম? এখন এই প্রশ্নগুলি তো মানুষ করবে, এবং আমার মধ্যেও আস্তে আস্তে নিরাপত্তাহীনতা বাড়ছে। আমিও মনে করছি যে হয়তো এখন ইউনুস সরকার আছে বলে, যেহেতু এটার কোনো স্পষ্ট রাজনৈতিক ক্যারেক্টার নেই, আমি হয়তো কথা বলতে পারছি, কিন্তু এরপরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তো আমি বিপদের মধ্যে পড়বো। এইরকম একটা মানসিকতা পরিস্থিতি কিন্তু আমি কেন, ফজলুর রহমান কেন, আমি নিজেও অনুভব করতেছি যে হয়তো সামনে আমার জন্য একটা বিপদ অপেক্ষা করছে। আনিস আলমগীরও তাই, আনিস আলমগীরও সেটা অনুভব করছে। পাশাপাশি আনিস আলমগীর বা আপনার তো সরাসরি কোনো দল নাই, ফজলুর রহমানের একটা দল আছে, দল তাকে অন করলো না, উল্টো তাকে নোটিশ দিল। আমি জানি না উনি জুলাই বিপ্লবকে কিভাবে অবজ্ঞা করেছেন, আমার আসলে সেরকম ইয়ে নেই। তবে জুলাই বিপ্লবের সঙ্গে যারা জড়িত তাদের কিছু সমালোচনা উনি করেছেন, অনেক কিছু শুনেছি। আমি জানি না, ভালো বলতে পারবেন আনিস আলমগীর। আপনি যেভাবে বলছিলেন তাহলে আমাদের জুলাইয়ের কোনো সমালোচনা করা যাবে না। যদি তাহলে সরকার একটা আইন করে দিলে পারে যে গণ অভ্যুত্থান যেটা হলো আমাদের 5 অগাস্টে, সেই সম্পর্কে কোনো নেতিবাচক শব্দ বলা যাবে না, এবং এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি, তাদের যত সব কর্মকাণ্ড আছে এটা নিয়েও কোনো কথা বলা যাবে না। তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে এটা নিয়ে আর কেউ কিছু বলছে না। সরকার আরো একটা করতে পারে যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যা ইচ্ছা বলা যাবে, তাদেরকে যখন তখন অপমান করা যাবে, মুক্তিযুদ্ধ নিয়ে নানা বয়ান তৈরি করা যাবে। 30 লক্ষ যে শহীদের কথা বলা হচ্ছে সেখানে 2000 দিলেও কোনো সমস্যা নাই, যে যেমন পারে। এই যে স্বাধীনতার যে স্থপতি যাকে আমরা বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যেভাবে ইচ্ছা তোমরা অপমান করো, তাকে গালাগালি করো, যা ইচ্ছা, তার বাড়ি ভাঙছো তো সেটা খুবই ওয়েলকাম, তার মূর্তির উপরে দাঁড়িয়ে অপকর্ম করছো সেগুলো ওয়েলকাম। তাহলে এটা তো আরো সহজ হয়ে যায়, তাহলে কোনো অশান্তি তৈরি হয় না, আইনগত একটা ভিত্তি পাওয়া যায়। এখন আমি যদি একজন মুক্তিযুদ্ধের সপক্ষে লোক হয়ে থাকি, আমি তো এই মুক্তিযুদ্ধের অপমানকে আমি সহ্য করব না, সেটা নিয়ে আমি কথা বলবো। এবং আমি যদি একজন স্বাধীন চেতা লোক হই, তাহলে যে 24-এর গণ অভ্যুত্থানকে আমি সমর্থন করেছি, সেই সমর্থনকারী আমি দের মধ্যে আমি যদি কারো স্খলন দেখি, তাদের চাঁদাবাজি দেখি, তা যখন দেখি যে 24-কে উপলক্ষ করে এক একজন টাকার পাহাড় তৈরি করতেছে, তো সেটা যদি আমি সমালোচনা করব তখন, তাহলে কিন্তু আইন করে দিলে তখন তো আর কারো সমালোচনার প্রশ্ন আসছে না। তাহলে সরকারও একটা নিশ্চিন্তে থাকতে পারে যে এদেশে মুক্তিযুদ্ধের যা ইচ্ছা তা করা যাবে। এদেশে গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, যারা সমন্বয়ক বা তথাকথিত আরো কিছু কত কত নাম আছে, যে যেখানে থাকুক তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। দ্যাটস ওকে। তাহলে ফজলুর রহমানও এই বিপদে পড়তেন না, রুবিন ফারহানা এই বিপদে পড়তেন না। তাদের বিপদের প্রধান কারণ তো 5ই আগস্টকে অবজ্ঞা করা নয়। 5ই আগস্টকে ফজলুর রহমান কিভাবে অবজ্ঞা করেছেন আমি জানি না, কিন্তু 5ই আগস্টের নাম ধরে কোনো ব্যক্তি যদি কোনো কিছু করে থাকে তাহলে তো তার সমালোচনা করার অধিকার আছে। সেই সমালোচনাকে যদি অবজ্ঞা মনে করে এটা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় কেউ কেউ, সেটা অন্যায়। এবং ফজলুর রহমানকে আমি যেটা দেখছি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য তাকে আক্রমণ করা হচ্ছে, রুমিনকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য আক্রমণ করা হচ্ছে, পার্সোনালি আমাকেও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য আক্রমণ করা হচ্ছে। এরা মনে করে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মানে হচ্ছে শেখ হাসিনার পক্ষে কথা বলা, এরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলা। ভাই,
তারা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার কোন ঠেকা পড়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার? আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নিজের যোগ্যতায় আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নিজের অপকর্মের জন্য মাপ চেয়ে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জনগণ যদি তাকে গ্রহণ করে। আমার তো কোনো ঠেকা পড়ে নাই। আপনার আমার কথা বা মোস্তফা ফিরোজের কথা কি আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যাবে? সম্ভব না। আমি যেভাবে বলছিলাম তেমনি ভাবে রুমিন ফারহান কিংবা ফজলুর রহমান, তারা সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে। আমি দেখছি রুমিনের সাথে আমি যত টক শোতে বসেছি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে, এই ফজলু ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে। এখন এই লোকগুলা হঠাৎ করে হয়ে গেল কিভাবে, মানে আওয়ামী লীগের দোসর হয়ে গেল কিভাবে? কারণ হচ্ছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, এটাই হচ্ছে আসল জিনিস। এখন আমি মনে করছি যে বিএনপির জন্য একটা এসিড টেস্ট এই দুইজন নেতা নেত্রী, এই দুই অ্যাডভোকেট, একজন ব্যারিস্টার একজন অ্যাডভোকেট, বিএনপির জন্য আসলে একটা প্রতীক হয়ে রয়েছে। বিএনপি আসলে কতটা মুক্তিযুদ্ধ পক্ষে এবং মুক্তিযোদ্ধাদেরকে কতটা ধারণ করে। কারণ এদের অপরাধ বিএনপি তাদেরকে যে অভিযুক্ত করছে সে নানাভাবে রুবিনকে দেয় নাই। আমি মনে করি যে ফজলু ভাইকে যেটা দিয়েছেন সেই জবাব উনি দেবেন। ফজলু ভাই যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকে তাকে তারা নস্য করতে পারে, রুমিনকেও করতে পারে। কিন্তু তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য যদি তাদেরকে হেনস্থা করছে, সেটাকে যদি তারা সমর্থন করে, তাহলে তো এই দল করার কোনো দরকার নাই। এই দলের তো আসলে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত এই ধরনের দলে তারা থাকবে কিনা। কারণ আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে তারা এদের বিরুদ্ধে তো কোনোদিন বলেই নাই, কিন্তু তাদেরকে দলগতভাবে কারণ দর্শাও নোটিশ করছে। দল তাদের ইচ্ছা করবে, দল তার শৃঙ্খলার জন্য নানা কিছু করতে পারে, কিন্তু এটার কারণে তারা অন্য রাজনৈতিক দলের লোকেরা তাদেরকে অপমান করছে। তাদের বাড়ির যেটা শুরুতে বললেন মব তৈরি করছে, তার বাড়ির সামনে করছে, সোশ্যাল মিডিয়া গালাগালি করছে। তাহলে এখানে তাদের দল কোথায়? তাদের দল কি তাদেরকে প্রটেক্ট করছে? জি, সেই জায়গাটা মানে নোটিশ দেওয়ার পরে তাদের দল তাদেরকে যখন প্রটেক্ট না করে, তখন বলা যায় যে এই দলে কোনো নেতা নেত্রী বক্তৃতা যদি এদিক সেদিক যায়, তাহলে তাদেরকে অন্য রাজনৈতিক দলেরা অপমান করলেও নিজের দল কোনো প্রটেক্ট করবে না। যে এই ধরনের রাজনৈতিক দলের মুক্তিযুদ্ধের পক্ষে যে গলা ফাটিয়ে ফেলতেছে, তাহলে কতটা গলা ফাটানো খেয়াল করে থাকবেন যে ওই যখন থেকে শোকজ নোটিশ দেওয়া হলো তারপর থেকে কিন্তু এই মবটা শুরু হলো, তার বিরুদ্ধে হুমকি, তাকে হামলার হুমকি দেয়া, মেরে ফেলার হুমকি দেয়া, মানে এটা কি তাদেরকে উস্কে দেয়া হলো না? না, মানে উস্কে দেওয়া হয়েছে অবশ্যই, এটা সুযোগ নিয়ে তারাই করছে। কিন্তু আজকে দেখলাম যে বিএনপি আরো 24 ঘন্টা সময় দিয়েছে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলেছিল, সেটা আরো ফজলুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আরো 24 ঘন্টা সময় দিয়েছে। তো একটা বক্তব্য আসছে, সেটা ফজলুর রহমান বলছেন যে 5ই আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এইরকম এইভাবে খণ্ডিত ভাবে আসছে। তিনি বলছেন যে পুরো বক্তব্যটা প্রচার করা হোক, তাহলেই বোঝা যাবে। এটা সম্ভবত সার্জিস আলমকে রেফারেন্স করে তিনি বলছিলেন যে শিবির জামাত হলো মানে 5ই আগস্ট বা এই পট পরিবর্তনের মূল শক্তি হিসেবে কাজ করেছে। তো ওইটাই বলছে যে 5ই আগস্টটা ওই কালো শক্তি, কিন্তু 5ই আগস্টের বিরোধিতা অর্থাৎ এই পরিবর্তনের বিরোধিতা করেছেন ফজলুর রহমান। এটা তো মানে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না যে কালো শক্তি এটা ঘটিয়েছে, তা না। কিন্তু এই পরিবর্তনের পেছনে ওই কালো শক্তিরা যুক্ত ছিল, এইটা তিনি মিন করছেন, অর্থাৎ দুইটাকে আলাদা করার চেষ্টা করছেন। উনি এর মধ্যে আজকেও বলেছেন যে উনি ব্যাখ্যা দেবেন, তারপর দল যেটা সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করবে। তবে মূল কথা হচ্ছে মব কেন তৈরি হবে, এটা একটা বড় প্রশ্ন, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। মব তৈরি হচ্ছে, মব চলছেই, সরকারের পক্ষ থেকে এটা মানে শক্ত কোনো অবস্থান নেই। আরেকটা বিরতি নিয়ে এসে তারপরে আবার আলোচনা যুক্ত হচ্ছে। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আনিস আলমগীর, আজকে পিপিআরসির একটা গবেষণা দেখেছেন, চোখে পড়েছে নিশ্চয়ই আপনার। বাংলাদেশের বলা হচ্ছে যে প্রত্যেকটা পরিবার গড় মাসিক আয় 32,000 টাকার একটু বেশি, তার মধ্যে 10% হচ্ছে 8,500 টাকা। মানে হিসাব কিসাব কেমনে মিলাবে আমি জানি না। মানে
এটার জন্য এত গবেষণা দরকার কি? বর্তমান সরকার আসার পর থেকে যে বলা হয়েছিল যে জবে বন্যা বয়ে যাবে, সে জায়গায় জবলেস হইতে হইতে গার্মেন্টস কর্মীরা সব বাড়িতে চলে যাচ্ছে। তা আজকে আমি ধানমন্ডিতে যে আবাহনী মাঠের পাশে একটা দিয়েছে, ওই যে ন্যায্য মূল্যে যে বিক্রি করে এগুলোকে বলে টিসিবি, একটা গাড়ি দাঁড়ি করিয়েছে। ভাই আপনি যদি দেখতেন, আমি মনে করছি প্রথম কোনো একটা হাঙ্গামা লাগছে বোধহয় ওইখানে। কয়েক শত মানুষ কিভাবে যে ওই রাস্তায় ভিড় করছে, গাড়ি যাইতে পারছে না। তো মানুষ কতটা অসহায় হলে এই সমস্ত, আপনি এগুলো দিয়ে বুঝবেন যে সোসাইটির কি অবস্থা। মানুষ খেতে পারছে না, মানুষের অর্থনৈতিক অবস্থা এত দুরবস্থার মধ্যে যাচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে, আমার তো মনে হয় না যে ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন টেনে কিভাবে নিয়ে যাবে। দেশটাই তো কলাপস করবে এমন অবস্থা। এই গরিব লোকেরা যদি খেতে না পারে, চাকরির যদি এই অবস্থা থাকে, তাহলে কি করবে? আমাকে আবার মেসেঞ্জারে আজকে দেখেছি অন্তত 4টে ছেলে আমাকে দিছে, মেসেজ করেছে এই পাশ ওই পাশ, যে আমার একটা চাকরির ব্যবস্থা করেন। আমি ওকে কিভাবে বুঝাবো যে আমি নিজেই বেকার? এখন এগুলো এটাই তো চলতেছে। বেকারত্বের হার যে জায়গায় গিয়েছে, যে এতদিন ধরে গল্প বলতো যে সবজির দাম কম, এখন সবজির নাগালে বাইরে চলে গেছে। সবজি কেন এত দাম হবে আমি জানি না। এবং সারা সাউথ এশিয়াতে আমার মনে হয় না কোথাও এই সবজির দাম এরকম আছে। এবং মানে অকল্পনীয় দাম বাড়তি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। 100 টাকার নিচে কেজিতে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, সবজিই নাই কোনো। তো তার মানে কি দাঁড়াচ্ছে, যে মানুষ খাবে কি করে? মানে গরিবেরা কিভাবে খাবে? আমাদের মতো 2-4 জনের যাদের বাপদাদার কিছু আছে বা চাকরি বাকরি আছে যাদের, তারা হয়তো খেতে পারছে, কিন্তু সাধারণ মানুষ যারা দিনে আনে দিন খায়, যারা অল্প টাকার বেতনে চলে, তাদের কিভাবে চলবে? আমি এগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না। বেশি বলতে সরকারের বিরুদ্ধে বলতেছে। ভাই সরকারে যে থাক, মানুষের মাথা ব্যথা নাই। সরকারে হাসিনা আছে না, খালেদা আছে না, ইউনূস আছে, মানুষ চায় নিজের পেটে ভাত, মানুষ চায় শান্তিপূর্ণভাবে ঘুমাইতে। সেই জিনিসটা আমরা দিতে পারছি না। মানুষ চায় শান্তিপূর্ণভাবে ঘুমাতে, মনের সুখে কথা বলতে, সে কথা বলতে পারছেন না, খাইতে পারছেন না। কিসের শান্তি, কিসের দেশ চালাচ্ছে? এই শান্তি নোবেল পাওয়া ব্যক্তি যদি এই অবস্থা করে দেশের, তাহলে মানুষ কিভাবে থাকবে? মানুষ কিভাবে জীবন যাপন করবে? এইটা আমি বেশি কিছু বলতে চাই না। মানুষ কিছু বললেই এটাকে মনে করে যে ব্যক্তিগত আক্রমণ, বললেই মনে করে যে এরা পিছনের সরকারকে পক্ষে কথা বলতেছে। এই সরকারের যে কি গুণগান চলতেছে, এগুলো কেউ চোখে দেখে না। চোখে কিভাবে দেখবো? আমি তো চোখে আমার সামনে যা আছে তাই দেখবো। আমি তো আমার চোখের সামনে দেখতেছি মানুষ খেতে পারছে না, বাজার করতে পারছে না, মানুষ আতঙ্কগ্রস্ত, একজন আরেকজনের প্রতি এত এত অ্যাগ্রেসিভ। এরকম অ্যাগ্রেসিভ ওয়েতে কেউ কাউকে আক্রমণ করতে দেখছেন রাস্তায় কখনো? কোনো কথা সহ্য করতে পারছে না। এবং ছাত্র বলেন, যেই বলেন, চেতে যাচ্ছে একজন আরেকজনের প্রতি। ল এন্ড অর্ডার যদি থাকতো তাহলে তো এটা হতো না। ল এন্ড অর্ডার যদি থাকতো তাহলে আমার বাড়ির সামনে এসে তো ধর্ণা ধরতে পারে না কেউ, তাহলে তো পুলিশ এখানে ব্যবস্থা নেবে। ব্যক্তি স্বাধীনতা তো দেবে। ল এন্ড অর্ডার যদি থাকতো তাহলে ছাত্ররা কেন কথায় কথায় রাস্তায় নেমে আসবে? ছাত্রদের সাথে কি? ছাত্রদেরকে দুনিয়াদারি দিয়ে দিয়েছে। ছাত্ররা তো একটা আন্দোলন করেছে, একটা অভ্যুত্থান ঘটিয়েছে, স্বৈরাচার হটিয়েছে, আমরা সমর্থন করেছি সবাই একযোগে। কিন্তু তার মানে এই নয় যে তো ছাত্ররা রাষ্ট্র চালাবে এবং যখন যার ইচ্ছা যা ইচ্ছা কথায় কথায় রাস্তা নেমে এসে লোক বলবে সেটা দাবি আদায় করবে। জি জি, আমি মুস্তফা ফিরোজ, এই জায়গাটায় মানে একটা প্রশ্ন তাহলে এসেই যায়, তাহলে কি 1 বছর আগে ভালো ছিল মানুষ? ভালো খেতে পারতো? দাম কম ছিল? এটা একটা প্রশ্ন। পাশাপাশি আপনিও নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে চাকরির বাজার যে এই গণমাধ্যম, কিন্তু বেশ কিছু গণমাধ্যম নতুন নতুন আসছে, যোগ্য লোক কিন্তু পাওয়া যাচ্ছে না, এটাও কিন্তু একটা সংকট। না দেখেন, অর্থনৈতিক আলোচনাটা একটু জটিল। এটা মানে আমিও তার যোগ্য নয়, কিন্তু যেটা বোঝা যায় যে একটা তো মানে 15 বছরের একটা মানে যে ধাক্কাটা, নানান খাতে যে বিশৃঙ্খলা, সেটাকে মানে আবার গুছায় নিয়ে আবার মানে ভালো দিকে নেওয়াটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, সেটা কিন্তু এখনো পার হয়নি। আপনি শ্রীলঙ্কার কথাটা আনতে পারেন। শ্রীলঙ্কার দেশটা ছোট, আবার তারা অনেক বেশি উদ্যমী এবং পরিশ্রমী। খুব মানে ছোট দেশ ছিল, ওরা খুব সংগঠিত। ওরা দেউলিয়া হওয়ার পর যেভাবে ঘুরে দাঁড়াইছে খুব দ্রুত সময়ের মধ্যে, আমরা পারিনি। আমরা যেটা পারছি সেটা
যেইভাবে পতনটা ঘটছিল সেটা কোনো রকম ঠেকায় রাখছে। আপনি দেখেন, যদি আমাদের রিজার্ভের কথা চিন্তা করেন, রিজার্ভটা ভালো, বরং উপরের দিকে, রেমিটেন্স ভালো আসছে, রপ্তানিটা আবার গতি পাচ্ছে ওই শুল্কের সুবিধার কারণে, এবং ধস নামছে তাও বলা যাবে না। কিন্তু জিনিসপত্রের দামটা এই সিন্ডিকেটটা ভাঙা যায়নি, এটা কিন্তু উপদেষ্টারাও স্বীকার করছে যে আমাদের সবচেয়ে দুঃখজনক হচ্ছে যেই কারণে আমাদের মানুষজন মানে সাফার করতেছে, সেটা হচ্ছে নিত্য পণ্যগুলো কয়েকটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেটটা আগেও ছিল, এখনো আছে। অনেকগুলো যে মানে এটা ভেঙে দিয়ে অনেকগুলো যে গ্রুপ তৈরি করে সেইটা যে পণ্য আমদানির এই মানে মাফিয়া এই জায়গাটা যে ভেঙে ফেলবে, এটা যদি ভাঙতে পারতো তাহলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আমাদের একটা কিন্তু সামঞ্জস্য হতো। কয়েকদিন আগে আপনি জরিপ দেখছেন না, মানে নেপালেরও জিনিসপত্রের দাম কমছে, শ্রীলঙ্কার, ভুটান, সব দেশের, সারা বিশ্বে হচ্ছে এখন মূল্যস্ফীতি কমে যাচ্ছে। আর আমাদেরটা চড়া এই অর্থে যে আমাদের মানে অর্থনৈতিক পতনটা ঠেকাইছি, কিন্তু আমরা মূল্যস্ফীতিটা ধরে রাখতে পারিনি, মূল্যস্ফীতিটা উপরের দিকেই আছে। ডলার যদিও এখন ফ্লাকচুয়েট করছে না, যে ঊর্ধ্বমুখী প্রবণতা নেই, অনেকগুলো পজিটিভ আমাদের প্রবণতা আছে, কিন্তু এটাকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে আসতে পারতেছি না। বিশেষ করে এই যে নিত্য পণ্য যেগুলি আমদানি পণ্য, ওইটাকে যদি আমরা প্রোটেক্ট করতে পারতাম, তাহলে এই যে শাক সবজি সহ এই জিনিসপত্র গুলোর উপরও আমরা তার একটা বাজারে প্রভাব পড়তো। কিন্তু এই জায়গাটা কেন জানি মানে শেখ ফজলুর রহমান যে বাণিজ্য উপদেষ্টা, অসাধারণ মেধাবী মানুষ, চমৎকার মানুষ এবং ভালো কাজ করতেছে, তারা সব মিলে কিন্তু ফেল করছে। এইটার একটা মূল কারণ হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট। দরকার ছিল একটা গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, সে যেভাবে হোক না কেন তার তো একটা সমালোচনা আছে। ওর পরিবর্তে এমন একটা মানে আমরা পরিবর্তিত সরকার পাইলাম, যার কোনো মানে আগা মাথা ডালপালা কিচ্ছু নাই, কিন্তু লম্বা সময় ধরে বসে আছে। এখানে দরকার ছিল একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। তখন তার কাছে বলা যেত যে এই ঘটনাগুলি ঘটছে, এর বিপরীতে তুমি কি করবে। এখন আপনি কার কাছে চাইবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এখন প্রতিদিনই বলতেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, মানে পারলে উনি আগামীকালই নির্বাচন দিয়ে চলে যায়, এরকম একটা অবস্থা। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন কাছে বলে লাভ নেই। কিন্তু বিষয়টা হলো যে আপনার কেন মনে হচ্ছে পারলে উনি কালকে চলে যায়? আপনি কোথায় দেখছেন এটা? না, আমার কাছে মনে হচ্ছে সফরে 3 দিনের মধ্যে 3 দিনই নির্বাচনের কথা বলছে। আজকে রোহিঙ্গা ইস্যুতে সম্মেলন কক্সবাজারে, সেখানেও দেখতেছি যে নির্বাচন নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, সেই কারণেই আমি বলছি যে মনে হচ্ছে যেন উনি এখন তাড়াতাড়ি ক্ষমতা ছাড়তে পারলে বাঁচে। জি, একদম পরিষ্কার। মুস্তাফা ফিরোজ, আনিস আলমগীর, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।